যুক্তরাষ্ট্র উগান্ডার পর আয়ারল্যান্ডকে হারিয়ে সবাইকে তাক লাগিয়ে দিল কানাডা। এদিকে নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের পথটা সহজ করে নিল স্কটল্যান্ড। রাত পোহালেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। 13তম ম্যাচ শেষে টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রহ, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা সহ পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর ইউ প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ আপডেটে আপনাকে স্বাগতম। আজ 7 জুন শুক্রবার টি-20 ক্রিকেট বিশ্বকাপে দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে নামিবিয়াকে 9 বল হাতে থাকতে 5 উইকেটের ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ড। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন স্কটল্যান্ডের অলরাউন্ডার মিচেল লেস্ক। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নেমেছিল আয়ারল্যান্ড। এই ম্যাচে 12 রানের জয় পেয়েছে কানাডা আয়ারল্যান্ডের বিপক্ষে। আয়ারল্যান্ডকে 12 রানে হারিয়েছে কানাডা। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কানাডার ব্যাটসম্যান নিকোলাস কিটন। তো টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 55টি ম্যাচের মাঝে কানাডা ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপের 13তম ম্যাচ শেষ হয়েছে। তো এই 13তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপরে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখে নেব। সেই সাথে পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে সেটি তো থাকছেই। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার। তো চলুন আমরা প্রথমেই দেখে নেই গ্রুপ এ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। কেননা সর্বশেষ যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আপনার কানাডা ও আয়ারল্যান্ডের মাঝে, এই দুটি দল কিন্তু পয়েন্ট টেবিলে অর্থাৎ গ্রুপ এ তে অবস্থান করছে। তো গ্রুপ এ তে যে 5টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচে তারা হেরেছে, দুটি ম্যাচ হারায় তারা, কোনো পয়েন্ট পায়নি এবং আয়ারল্যান্ডের বর্তমান নেট রান রেট -1.712। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে পাকিস্তান। পাকিস্তান একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি পাকিস্তান। পাকিস্তানের কোনো নিট রান রেটও নেই, কেননা পাকিস্তান সুপার ওভারে হেরেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর 3 নম্বরে অবস্থান করছে কিন্তু কানাডা। কানাডা দুটি ম্যাচ খেলেছে, যেখানে একটি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং কানাডার নিট রান রেট -0.274। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া। ইন্ডিয়া একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে। ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং ইন্ডিয়ার নিট রান রেট +3.065। পয়েন্ট টেবিলের 1 নম্বরে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই তারা জিতেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং যুক্তরাষ্ট্রের নিট রান রেট +0.626। তো এই ছিল গ্রুপ এ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তো এখান থেকে আপনাদেরকে বলে দেই, গ্রুপ এ তে কিন্তু সবার আগে প্রতিযোগিতা শুরু হয়েছে সুপার 8-এর। তো সুপার 8-এ আপনারা গ্রুপ এ থেকে সকলে ধারণা করে নিয়েছিলেন ইন্ডিয়া ও পাকিস্তান হয়তোবা সুপার 8-এ জায়গা করে নেবে। তবে যুক্তরাষ্ট্র যেভাবে তাদের পারফরমেন্স দেখানো শুরু করেছে, এখানে কিন্তু আপনাদের সন্দেহ একটা হতেই পারে যে এবারের টি-20 বিশ্বকাপের সুপার 8-এ হয়তোবা যুক্তরাষ্ট্র জায়গা করে নিতে পারে। কেননা পাকিস্তান এখানে মূল্যবান দুটি পয়েন্ট হারিয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এদিকে আবার পাকিস্তানের ম্যাচ রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে। তো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যকার ম্যাচটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে যাবে পাকিস্তানের জন্য সুপার 8-এ খেলতে। তো সুপার 8-এ খেলার জন্য অবশ্যই পাকিস্তানকে জিততে হবে ইন্ডিয়ার বিপক্ষে। কেননা পাকিস্তানের হাতে আর 3টি ম্যাচ রয়েছে, 3টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচই জিততে হবে পাকিস্তানকে সুপার 8-এ খেলতে হলে। আর এই 3টি ম্যাচের মাঝে একটি কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে। আপনারা জেনে থাকবেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই, বাঘে সিংহ লড়াই। যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন গ্রুপ এ থেকে কোন দুটি দল যাবে সুপার 8-এ। তো এখান থেকে অবশ্যই পাকিস্তানকে কামব্যাক করতে হবে পরবর্তী রাউন্ডে বা সুপার 8-এ জায়গা করে নিতে হলে। চলুন দেখে নেই গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। গ্রুপ বি তে যে 5টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে ওমান। ওমান দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই তারা হেরেছে, ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি। ওমানের নেট রান রেট -0.975। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। ইংল্যান্ড একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তাদের বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি পরিত্যক্ত হয়, পয়েন্ট পেয়েছে 1 এবং তাদের কোনো নিট রান রেট নেই। 3 নম্বরে নেমে এসেছে নামিবিয়া। নামিবিয়া দুটি ম্যাচ খেলেছে, যেখানে একটি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং নামিবিয়ার নিট রান রেট -0.309। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তারা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ জিতেছে। ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং অস্ট্রেলিয়ার নিট রান রেট +1.950। পয়েন্ট টেবিলের 1 নম্বরে চলে গেছে কিন্তু স্কটল্যান্ড। পয়েন্ট টেবিলের 1 নম্বরে স্কটল্যান্ড। স্কটল্যান্ড দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচের মাঝে একটি ম্যাচ তারা জিতেছে, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। তো স্কটল্যান্ড একটি ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়, পয়েন্ট পেয়েছে 1। সর্বমোট 3 পয়েন্ট নিয়ে গ্রুপ বি তে পয়েন্ট টেবিলের 1 নম্বরে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের নিট রান রেট +0.736।
তো এই ছিল কিন্তু গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান, যেটি আপনাদেরকে জানালাম। তো আপনাদেরকে বলে দেয় 2024 টি20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনের ফেব্রিক্সে তৈরি জার্সি যদি পেতে চান আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন জার্সি ফর ইউতে। জার্সি ফর ইউ আপনাদেরকে প্রস্তুত করে দেবে 2024 টি20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি। তো আপনারা জার্সি অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। চলুন দেখে নেই গ্রুপ সি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। তো গ্রুপ সি তে যে দলগুলো রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে নিউজিল্যান্ড এখনো ম্যাচ খেলেনি, যার কারণে নিউজিল্যান্ডের কোনো হিসাব নিকাশ কিন্তু বর্তমানে নেই। 4 নম্বরে অবস্থান করছে পাপুয়া নিউগিনি, তারা দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই হেরেছে, দুটি ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি, নিট রান রেট -0.434। পয়েন্ট টেবিলে 3 নম্বরে উগান্ডা দুটি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে উগান্ডা পয়েন্ট পেয়েছে 2 এবং উগান্ডার নিট রান রেট -2.952। পয়েন্ট টেবিলের 2 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2। ওয়েস্ট ইন্ডিজের নিট রান রেট +0.411। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে আফগানিস্তান তারা একটি ম্যাচ খেলেছে, একটি জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে কিন্তু 2 এবং আফগানিস্তানের নিট রান রেট +6.250। তো নিট রান রেটের হিসাবে সবার থেকে এগিয়ে রয়েছে আফগানিস্তান গ্রুপ সিতে। তো গ্রুপ সিতেও কিন্তু একটা লড়াই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আফগানিস্তান তারা পয়েন্ট পাওয়ার পাশাপাশি নিট রান রেটকে এমন জায়গায় নিয়েছে তাদের ধারে কাছেও কিন্তু কেউ নেই নিট রান রেটের হিসাবে। অপরদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ড এখনো ম্যাচ খেলেনি, যার কারণে নিউজিল্যান্ডের প্রতিযোগিতা শুরু হয়নি। ওয়েস্ট ইন্ডিজও একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতে নিয়েছে। তো এরপর চলুন গ্রুপ ডি তে আমরা দেখি। তো গ্রুপ ডি তে যে 4টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের যে 5টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে বাংলাদেশ এখনো কোনো ম্যাচ খেলেনি, বাংলাদেশের ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। তো পয়েন্ট টেবিলের 4 নম্বরে শ্রীলঙ্কা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি। শ্রীলঙ্কার নিট রান রেট -1.048। পয়েন্ট টেবিলের 3 নম্বরে নেপাল একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি নেপালের নিট রান রেট -0.539। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে নেদারল্যান্ডস একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ জিতেছে নেপালের বিপক্ষে। তো ম্যাচটি জিতে নেদারল্যান্ডস পয়েন্ট পেয়েছে 2, নেদারল্যান্ডসের নিট রান রেট +0.539। পয়েন্ট টেবিলের 1 নম্বর দক্ষিণ আফ্রিকা তারা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং দক্ষিণ আফ্রিকার নিট রান রেট +1.048। তো এই ছিল কিন্তু গ্রুপ ডি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান, যেখানে দক্ষিণ আফ্রিকা 1 নম্বরে রয়েছে। তো এখানে কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটা কিন্তু রাত পোহালে ভোরেই 6টা 30 মিনিটে শুরু হবে। তো আপনারা অবশ্যই কিন্তু সেই ম্যাচের জন্য অপেক্ষায় রয়েছেন। এখন কিন্তু বাজে রাত 2টা 58 মিনিট। তো আর কিছুক্ষণ পরে অর্থাৎ 4 ঘন্টা সম্ভবত 3 ঘন্টা রয়েছে, 3 ঘন্টা 30 মিনিট রয়েছে, 3 ঘন্টা 30 মিনিট পরে কিন্তু আপনার শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি হবে। তো অবশ্যই আমরা ম্যাচটি কিন্তু উপভোগ করবো, ম্যাচটি দেখবো, বাংলাদেশ জিতুক হারুক সেটা কোনো বিষয় নয়, অবশ্যই বাংলাদেশকে আমরা সমর্থন দিব। যাই হোক, এখানে কিন্তু বাংলাদেশ যদি শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা নিয়ে আসতে পারে তাহলে কিন্তু সুপার 8-এর লড়াই থেকে ছিটকে যাবে শ্রীলঙ্কা, প্রায় ছিটকে যাবে শ্রীলঙ্কা, এবং সুপার 8-এর যে লড়াই সেখানে বাংলাদেশ একটা ভালো অবস্থানে যেতে পারবে এবং নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার 8টা নিশ্চিত করবে, এটি আমরা কিন্তু আশা করতেছি। তো বাংলাদেশ এখনো ম্যাচ খেলেনি, যার কারণে আমাদের এই যে প্রেডিকশন এটি নিয়ে আমরা কিন্তু এগোচ্ছি। তো বাংলাদেশ যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জিততে পারবে না এমনটিও কিন্তু নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ঘরের মাটিতে গিয়ে সিরিজ জেতার রেকর্ডও কিন্তু রয়েছে বাংলাদেশের। তো যাই হোক, বর্তমান পারফরমেন্সটা বাংলাদেশ ভালো করতে পারতেছে না, তাদের সময়টা ভালো যাচ্ছে না, যার কারণে এত আলোচনা সমালোচনা। তো ভালো পারফরমেন্স করলে অবশ্যই সকলে তাদেরকে নিয়ে ভালো কথা বলবে, পারফরমেন্স খারাপ করলে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা হবে, এটি স্বাভাবিক। তো অবশ্যই বাংলাদেশকে আমাদেরকে সমর্থন দিতে হবে, বাংলাদেশ ছাড়া আমাদের সমর্থন দেওয়ার কিন্তু কোনো দল নেই। তো জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, আমি আবারও বলতেছি, ম্যাচ শুরু হওয়ার আগে আপনাদেরকে বলতেছি, জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, বাংলাদেশ যেমনই পারফরমেন্স করুক আমরা বাংলাদেশকে সমর্থন দেব। কেননা বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করতেছে, এটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া। কেননা ফুটবল বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ অংশগ্রহণ করতে পারে না। গত 6 তারিখে কিন্তু আপনার ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে 2-0 গোল খেয়ে বিশ্বকাপের যে লড়াই সেখান থেকে ছিটকে গিয়েছে। তো বাংলাদেশ যদি দ্বিতীয় রাউন্ড থেকে তৃতীয় রাউন্ডে যেতে পারতো ফুটবলে, তাহলে কিন্তু বাংলাদেশ তৃতীয় রাউন্ড থেকে আপনার ভালো কিছু করতে পারলে কিন্তু ফুটবল বিশ্বকাপ খেলাটা সম্ভাবনা ছিল। তবে সেটি কিন্তু সম্ভব নয়, বাংলাদেশকে আরো বেশ কিছু সময় পার করতে হবে ফুটবল বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে হলে বা ফুটবল বিশ্বকাপে খেলতে হলে। তো যেখানে আমরা ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারতেছি না, সেখানে ক্রিকেট বিশ্বকাপে অন্তত বিশ্বকাপের মঞ্চে অংশগ্রহণ করতে পারতেছি, এটা কিন্তু অনেক একটা পাওয়ার বিষয়। তারপরেও বাংলাদেশের যে র্যাঙ্কিং, সেখানে কিন্তু তাদের থেকে অনেক ভালো একটা পারফরমেন্স আমরা প্রত্যাশা করতেই পারি। তো প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ পারফরমেন্স করতে পারতেছে না, এটাই কিন্তু হতাশার একটা বিষয়। তারপরেও কিন্তু বাংলাদেশকে আমাদের সমর্থন দিতে হবে। চলুন এখন দেখে নেই আমরা পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আজকে কিন্তু আপনার 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তো আগামীকাল কিন্তু 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে টি20 ক্রিকেট বিশ্বকাপে। তো আগামীকাল 8 তারিখ, তো 8 তারিখ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তো যে ম্যাচগুলো শেষ হয়, ম্যাচগুলো শেষ হতে হতে কিন্তু তারিখ ইতিমধ্যে চেঞ্জ হয়ে যায়। তো বর্তমানে কিন্তু 3টা বাজতেছে, যার কারণে কিন্তু তারিখও চেঞ্জ হয়েছে।
তো 7 তারিখের ম্যাচের আপডেট আপনাদেরকে দিচ্ছি। ইতিমধ্যে 8 তারিখ কিন্তু শুরু হয়েছে। তো 8 তারিখে কিন্তু 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 8 তারিখে 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই 4টি ম্যাচের মাঝে প্রথম ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের, গ্রুপ সি তে থাকা দলগুলোর ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5টা 30 মিনিটে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টা 30 মিনিটে। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা, গ্রুপ ডি তে থাকা দলগুলোর ম্যাচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। তো এই যে 8 তারিখে কিন্তু যে ম্যাচগুলো সবগুলো কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে, যেখানে কিন্তু ক্রিকেট বিশ্বের র্যাঙ্কিং এ বড় বড় যে দলগুলো তারাই কিন্তু আপনার অংশগ্রহণ করবে। 1 থেকে 10-এর মাঝে থাকা দলগুলো র্যাঙ্কিং এর যারা তারাই কিন্তু অংশগ্রহণ করবে। শুধুমাত্র নেদারল্যান্ডস 1 থেকে 10-এর মাঝে র্যাঙ্কিং এ নেই। তো ম্যাচগুলো কিন্তু অনেকটাই উপভোগ্য হতে চলছে, আপনারা অবশ্যই উপভোগ করতে পারবেন বলে আমি আশা করছি। এবং বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে কিন্তু সকলেই তো চোখ রেখে আছে। তো এই ভিডিওটা হয়তো আপনারা দেখবেন বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের পরেও অনেকে দেখবেন। তো যাই হোক, আপনারা অবশ্যই যখনই ম্যাচটা দেখুন না কেন বাংলাদেশের ম্যাচের ফলাফলটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো যাই হোক, চলুন আমরা এখন দেখে নিই সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের যে তালিকা। তো শুরুতেই কিন্তু আমরা দেখবো সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকা, সেখানে যে সেরা 5জন ব্যাটসম্যান রয়েছে, সেরা 5জনের যে তালিকা সেখানে আমরা কিন্তু দেখবো। তো সেরা 5জনের যে তালিকা, সেখানে তালিকার 5 নম্বরে অবস্থান করছে স্কটল্যান্ডের ব্যাটসম্যান মিচেল জনস। মিচেল জনস 2টি ম্যাচ খেলেছে, 2 ম্যাচে রান করেছেন 71। 4 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের ওপেনার ব্যাটসম্যান ও উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাস। গুরবাস 1 ম্যাচ খেলে রান করেছেন 76। 2 নম্বরে চলে এসেছেন কানাডার ব্যাটসম্যান নিকোলাস কির্টন। নিকোলাস কির্টন 2 ম্যাচে রান করেছেন 100। এরপর 2 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যান্ড্রিস গাউস। অ্যান্ড্রিস গাউস 2 ম্যাচে রান করেছেন 100। 1 নম্বরে অবস্থান করছে অ্যারন জন্স, যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান। অ্যারন জন্স 2 ম্যাচে রান করেছেন 130। 130 রান করে এখনো কিন্তু তালিকার 1 নম্বরে অ্যারন জন্স। তো উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত 1 নম্বরে অ্যারন জন্স, তাকে কিন্তু এখনো কেউ সরাতে পারেনি। তো যুক্তরাষ্ট্র যেমন পারফরমেন্স করছে, ঠিক তাদের ব্যাটসম্যানদের পারফরমেন্সও কিন্তু টপেই রয়েছে। চলুন এখন দেখে নিই সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের যে তালিকা। তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের সেরা 5জনের তালিকার 5 নম্বরে অবস্থান করছে কসমাস কয়াউটা। কসমাস কয়াউটা উগান্ডার বোলার। তো উগান্ডার বোলার কসমাস কয়াউটা তিনি ইতিমধ্যে ম্যাচ খেলে ফেলেছেন দুইটি ম্যাচে তিনি উইকেট পেয়েছেন 4টি। এরপর 4 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার পেস বোলার অ্যান্ড্রিক নরকিয়া। অ্যান্ড্রিচ নরকিয়া 1 ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। এরপর তালিকার 3 নম্বরে অবস্থান করছেন নামিবিয়ার বোলার রুমেন ট্রাম্পেলম্যান। রুমেন ট্রাম্পেলম্যান তিনি 2 ম্যাচে উইকেট পেয়েছেন 5টি। এরপর 2 নম্বরে অবস্থান করছে ওমানের বোলার মেহরান খান। মেহরান খান 2 ম্যাচে উইকেট পেয়েছেন 5টি। 1 নম্বরে রয়েছেন আফগানিস্তানের পেস বোলার ফজল হক ফারুকি। 1 নম্বরে রয়েছে আফগানিস্তানের পেস বোলার ফজল হক ফারুকি। ফজল হক ফারুকি 1 ম্যাচে উইকেট পেয়েছেন 5টি। তো 5টি উইকেট নিয়ে সেরা বোলারদের তালিকায় 1 নম্বরে ফজল হক ফারুকি এবং ব্যাটসম্যানদের তালিকায় অ্যারন জন্স। তো এটি আপনাদেরকে জানিয়ে দিলাম 13তম ম্যাচ শেষে। তো 13তম ম্যাচ শেষে আপনারা আপডেট পেয়ে গেলেন। আপনাদেরকে আরো বেশ কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে দেয়। টি-20 বিশ্বকাপে সর্বমোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হলেও কিন্তু গ্রুপ পর্বে সর্বমোট 40টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে সর্বমোট 40টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর সুপার 8-এ অনুষ্ঠিত হবে কিন্তু আপনার 12টি ম্যাচ। এরপর সেমিফাইনালে হবে 2টি ম্যাচ, 1টি ম্যাচ ফাইনাল। সর্বমোট 55টি ম্যাচের মাধ্যমে 29 জুন টি-20 ক্রিকেট বিশ্বকাপের পর্দা নামবে। তো এবারে টি-20 বিশ্বকাপের ফাইনালে যে কোন 2টি দল খেলবে এটি কিন্তু এখনো নিশ্চিত নয়, অনিশ্চিত। সুপার 8-এ কোন 8টি দল খেলবে এটিও কিন্তু নিশ্চিত নয়, কেননা প্রত্যেকটি গ্রুপে চলছে লড়াই। নিজেদের মাঝে একটা তীব্র মিতস্ক্রিয় প্রতিযোগিতা চলছে কিন্তু এবারে টি-20 ক্রিকেট বিশ্বকাপে প্রতিটি গ্রুপে। সকলেই হয়তো আশা করেছিলেন যে প্রতিটি গ্রুপ থেকে নির্দিষ্ট কিছু দল সুপার 8-এ জায়গা পাবে, তবে পারফরমেন্স কিন্তু তেমনটি বলছে না। যুক্তরাষ্ট্র, কানাডা, স্কটল্যান্ড এই দলগুলো যেমন ভাবে পারফরমেন্স করতেছে, অপরদিকে নেদারল্যান্ডস রয়েছে। তো প্রত্যেকটি দলের যে পারফরমেন্স সেখানে কিন্তু আপনারা র্যাঙ্কিং এ অনুযায়ী সেরা যে দলগুলো তাদেরকে সুপার 8-এ জায়গা দিয়ে দিবেন এমনটি কিন্তু নয়। গত ম্যাচে সুপার ওভারে পাকিস্তান হেরেছে আপনার যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তো এই যে ম্যাচগুলো এগুলোই কিন্তু আপনাকে জানান দিচ্ছে যে টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিযোগিতা খুব একটা সহজ হবে না, এবার অনেকটাই কঠিন পথ পাড়ি দিতে হবে। তবে বাংলাদেশ যদি কোনো কারণে শ্রীলঙ্কাকে হারাতে পারে প্রথম ম্যাচে, তাহলে বাংলাদেশের সুপার 8-এর পথটা অনেকটাই সহজ হয়ে যাবে, যেটি আপনাদেরকে আমি বারবার বলতেছি, প্রতিটি ভিডিওতেই বলতেছি, আজকেও বলতেছি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের শেষে যে ভিডিওটা দেবো সেখানেও বলবো যে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে সুপার 8-এর যে পথ এটা অনেক সহজ হবে। তো বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ শেষে আপনাদেরকে বাংলাদেশের সুপার 8-এর যে রোড ম্যাপ বা
যে আপনার টার্গেট, যেভাবে আপনার সুপার এইটে জায়গা পেতে পারে বাংলাদেশ, এমন একটা কন্ডিশন নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা করব। একই সাথে কিন্তু আপনাদেরকে টি-20 বিশ্বকাপের যে নিয়ম কানুন, আপনার সুপার এইটে কিন্তু আইসিসি বেশ কিছু দলকে ইতিমধ্যে জায়গা দিয়ে ফেলেছে যে সুপার এইটে এই দল গেলে এই গ্রুপে অবস্থান করবে। এই একটা আলাদা একটা বিদঘুটে একটা নিয়মের মাধ্যমে কিন্তু সুপার এইটে দলগুলো অবস্থান পাবে। তো অনেকেই বিষয়টা জেনেছেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য নতুন একটি ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন কোন বিষয়ে জানতে চাচ্ছেন, তাহলে কিন্তু আমাদের সে বিষয়ে আপডেট দিতে সুবিধা হয়। তো আপনাদেরকে আবারও বলি, 2024 টি-20 ক্রিকেট প্লেয়ার এডিশনাল ফেব্রিক্স এর জার্সি পাবেন জার্সি ফরিতে। তো জার্সিটা আমার কাছে আছে, আমি এখনো কিন্তু জার্সিটা চাইলে পরে আপনাদেরকে ভিডিও দিতে পারতাম। তো চাইলাম যে বাংলাদেশের যে ম্যাচটা রয়েছে এই ম্যাচটা শেষ হলে যেন আমি জার্সিটা পরে, বাংলাদেশ যেন ম্যাচটা জিতে যায়, তাহলে আমি সেই জার্সিটা পরে যেন আপনাদের সামনে আসতে পারি, ভিডিও নিয়ে আসতে পারি। তো এটি কিন্তু বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি, যেখানে আপনারা কলার দেখতে পাচ্ছেন। মেইন যে ডিজাইন রয়েছে বিসিবির সেখানে কলার নেই, তবে সেখানে যে কলারটা ব্যবহার করেছে এই কলারটা কিন্তু যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে জার্সির ডিজাইনটা কিন্তু অনেকটাই বিদঘুটে একটা হয়ে যায়, বাজে এরকম একটা ডিজাইন বা লুক চলে আসে, যার কারণে কিন্তু জার্সি ফরিও আপনাদেরকে এখানে একটা কলার ব্যবহার করেছে। কলারের মাধ্যমে মানে বিগত 2022 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে কিন্তু এইরকমই কলার ছিল, তো সেই কলারটাই দেওয়ার চেষ্টা করছে জার্সি ফরি। এবং জার্সির পেছনে আপনার নাম লিখে নিতে পারবেন, পছন্দের জার্সি নাম্বারও লিখে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন কিন্তু জার্সি ফরিউতে। তো জার্সি ফরিউ কিন্তু যে মেইন ডিজাইন সেখানে অল্প কিছু কাস্টমাইজ করেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিসিবি যে ডিজাইন দিয়েছে সেখানে কিন্তু এই জায়গায় একটা গোল্ডেন কালারের শেপ ছিল। তো গোল্ডেন কালারের শেপটা এখানে যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু জার্সির লুকটাই চেঞ্জ হয়ে যায়। আপনারা মেইন ডিজাইনটা দেখলে অবশ্য বুঝতে পারবেন, আর এটার সাথে একটু তফাৎ করে দেখবেন। তো এখানে গোল্ডেন কালার যেটা ছিল সেটা কিন্তু এখানে রয়েছে, বাট এখানে কিন্তু দেওয়া হয় না, কেননা এখানে গোল্ডেন কালারটা ইউজ করলে আসলে জার্সির লুকটাই একদম বাজে একটা লুক চলে আসে, যার কারণে কিন্তু একটু হালকা মডিফাই করেছে জার্সি ফরিউ। তো আপনাদের যদি ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই কিন্তু আপনারা জার্সি ফরিউ থেকে জার্সিটা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি কিন্তু জার্সি পরিবার পক্ষ থেকে অর্ডার নিচ্ছি এবার টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইন জার্সিতে। তো যাই হোক, শুধুমাত্র টি-20 ক্রিকেট বিশ্বকাপের জার্সি নয়, কোপা আমেরিকায় আর্জেন্টিনা ব্রাজিলের জার্সিও পাবেন জার্সি ফরিতে। অবশ্যই সেই জন্য আপনাদেরকে প্রি অর্ডার করতে হবে, প্রি অর্ডার করলে কিন্তু আপনারা জার্সি পেয়ে যাবেন। তো এছাড়াও কিন্তু আপনারা জার্সি ফরিতে আপনারা নিজের পছন্দের ডিজাইনে কাস্টমাইজ জার্সি বানিয়ে নিতে পারবেন। এছাড়াও কিন্তু র্যাক ডে বা আপনার ট্যুর দিলেন, সেখানে যদি জার্সি বানানোর প্রয়োজন হয়, নিজের পছন্দের ডিজাইনের নাম, জার্সি নাম্বার, স্পন্সর, লোগো যে কোনো ডিজাইনে কিন্তু আপনি জার্সি বানিয়ে নিতে পারবেন জার্সি ফরিতে। জার্সি ফরিবের অফিসিয়াল যে ঠিকানা সেটি হলো রনি মার্কেট, ঢাকা, কামরাঙ্গীচর, ঢাকা। রনি মার্কেট, কামরাঙ্গীচর, ঢাকা 1211। আপনারা সরাসরি ফ্যাক্টরিতে গিয়েও অর্ডার করতে পারেন, অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আপনারা অর্ডার করতে পারেন। তো জার্সি ফরিও আপনাদের সাথে থাকবে, বিশ্বস্ততার সাথে আপনাদেরকে জার্সি প্রস্তুত করে দেবে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।